অগ্নি একজন নামকরা পুলিশ অফিসার ছিল, কিন্তু এখন সে যে কি তার নিজেও জানে না, কারণ 2 মিনিট আগের কথাই সে আর মনে রাখতে পারে না। এই অগ্নিকে একটা বড় বিজনেসম্যানের ছেলের মার্ডারের রহস্য উদ্ঘাটন করার দায়িত্ব দেওয়া হয়। আর এই মার্ডার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে অগ্নি নিজেই তার অতীতের জালে ফেঁসে যায়। তার একমাত্র ছোট ভাই মার্ডার হয়েছিল। সেই মার্ডারারকে অনেকবার শাস্তি দেওয়ার চেষ্টা করেও সে পারেনি, অর্থাৎ অন্যজনের মার্ডার কেস সলভ করতে এসে অগ্নি নিজের ভাইয়ের মার্ডার কেসেই আটকে পড়ে। এমন এক ইন্টারেস্টিং গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি। তাহলে আর কথা না বাড়িয়ে ক্রাইম থ্রিলার সিরিজ তার কাটার এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় কানিপুরের কোনো একটা জায়গা থেকে। রাতের বেলা একটা কপতি নদীর ধারে প্রেম করছিল। ঠিকমতো ভিডিও কলে কথা বলতে পারে না বলে প্রেমিক প্রেমিকাকে একটা ফোন গিফট করে। সেই ফোন বের করে প্রেমিক আবার দেখাতে থাকে ভিডিও কোয়ালিটি। আর এই ভিডিও করতে গিয়ে সে দেখতে পায় একজন লোক মুখ ঢেকে গাড়ির ডিক্কি থেকে একজনকে বের করে, পরক্ষণেই আবার গাড়ির ভেতরে রাখে। গাড়ির ভেতরে রাখার পর সেই গাড়ি নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পুরোটা ভিডিও রেকর্ডের সময় প্রেমিক দেখে প্রেমিকাকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। পরের দিন পুলিশ নদী থেকে ক্রেন দিয়ে সেই গাড়িটা ওঠায়। অনেক মানুষ জড়ো হয়, সাংবাদিক ভিড় করে। একসময় সাংবাদিকের মাধ্যমে জানা যায় গাড়ির ভেতরে যার লাশ পাওয়া গিয়েছে সেইটা আসলে এই কানিপুরের বিখ্যাত বিজনেসম্যান অশোক চৌধুরীর ছেলে রাহুল চৌধুরী। গাড়ির ভেতরে ড্রাগস পাওয়া গেছে, তাই পুলিশ প্রাথমিক পর্যায়ে ভাবে হয়তো ড্রাগসের কারণে রাহুল মারা গেছে। একটু পরে অশোক তার লয়ার রঞ্জন বোসকে নিয়ে সেখানে উপস্থিত হয়। সাংবাদিক অশোকের আশা দেখে তার ক্যামেরাম্যানকে বলে, এই অশোক যদি আগের মতো থাকতো তাহলে ছেলের মৃত্যুতে পুরো কানিপুর জ্বালিয়ে দিত। ক্যামেরাম্যান জিজ্ঞেস করে, সত্যিই কি তাই? সাংবাদিক এবার পুরো ব্যাপারটা তুলে ধরে। একসময় এই কানিপুর রায়বর্মন পরিবারের হাতের মুঠোই ছিল। এখানে স্মাগলিং, ড্রাগস ডিলিং, কয়লা সিন্ডিকেট সহ যাবতীয় ক্রাইম নিয়ন্ত্রণ করত রায়বর্মন। আর এই রায়বর্মনের ডান হাত ছিল অশোক। অশোক ভেবেছিল বর্মন কয়লার দায়িত্বটা তাকে দেবে, কিন্তু দেয় ছেলেকে, যা অশোক মেনে নিতে পারে না। তাই এক রাতে সবাইকে আগে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে জীবন্ত আগুনে পুড়িয়ে মারে। বর্মনের 3 বছরের ভাতিজিকে নিয়ে তার মা পালাচ্ছিল, কিন্তু অশোক তাকেও রেহাই দেয় না। কিন্তু এখনকার অশোক আর আগের মতো নেই। একটু পর সেখানে উপস্থিত হয় কানিপুরের নতুন গডফাদার ডোডো। ডোডো আসতেই রেগে যায় অশোক। অশোক সহ এই এলাকার সবাই জানে, এমনকি পুলিশও জানে রাহুলকে ডোডো মেরেছে, কিন্তু কেউ কিছুই করতে পারবে না। এই কানিপুর এখন চালায় এই ডোডো। তাকে এমন কেউ আটকাতে পারবে যার মাথার তার কাটা। গল্পের এই পর্যায়ে আমরা অগ্নি নামে একজনকে দেখতে পাই। সে হোটেলের লিফটে বেহুশ হওয়া থেকে জেগে ওঠে, কিন্তু এখানে কি জন্য সে এসেছে তাই মনে করতে থাকে। এই অগ্নি আগে একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু সে কোনো কিছু মনে রাখতে পারে না। মেমোরি লস হয়, তাই চাকরি চলে গিয়েছে। এখন বাড়ি থেকে ডিটেকটিভের কাজ করে। 107 নম্বর কেস সলভ করতে এই হোটেলে এসেছিল, কিন্তু হোটেলে এসে 209 নম্বর এবং 206 নম্বর রুম গুলিয়ে ফেলে। 209 নম্বর রুমে নক দিয়ে ভিডিও করতে থাকলে একজন বের হয়ে অগ্নির নাকে ঘুষি মারে, আর এতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর তার সামনের একজনকে সে ঘুষি মারে, কিন্তু কে জন্য তাকে মারে সেটা নিজেও সে জানে না। তাই মার খাওয়া লোক অগ্নিকে তার কাটা বলে সেখান থেকে চলে যায়। অগ্নি এরপর দেখতে পায় তার ফোনটা পড়ে আছে। নষ্ট হওয়ায় ফোন সেখানেই ফেলে দিয়ে বাইরে চলে আসে। বাইরে আসার পর অগ্নি তার বাইকটাও ঠিক মতো চিনতে পারে না। পরবর্তীতে বাইকে বসলেই সব মনে পড়ে। বাইকে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে একটা ফোন পায় অগ্নি। ফোন বের করতেই একজন ফোন করে বলে, আমার কেসের কি হলো? অগ্নি এইটা শুনে জিজ্ঞেস করে, আপনার কেস নাম্বারটা কত? মহিলা 108 নাম্বার বললে অগ্নি তার ডায়েরি চেক করে। সব কিছু ভুলে যাওয়ায় ডায়েরিতেই লিখে রাখে সে। ডায়েরি চেক করলে সত্যি মনে পড়ে যায় 108 নম্বর কেসের কথা। অগ্নি দ্রুত চলে আসে আবারও হোটেলে। জানালা দিয়ে দেখতে পায় এক পুলিশ অফিসারের পরকীয়া প্রেম। সেইটার ভিডিও করতে থাকলে হোটেলের দালাল দেখে ফেলে। সবাই পিছু নেয় অগ্নিকে ধরার জন্য। অগ্নি সবার চোখ ফাঁকি দিয়ে চলে আসে বাড়িতে। বাড়ি আসতেই অশোকের লয়ার রঞ্জন বোস ফোন করে অগ্নিকে। ফোন করে আগে বলে, তোমার ডায়েরিটা হাতে নাও, একটা কেস আছে, এইটার জন্য তোমাকে কানিপুরে আসতে হবে। এসে আগে তুমি আমার সাথে দেখা করবে, এই কেস তোমার লাইফ বদলে দেবে। অগ্নি বেরিয়ে পড়ে কানিপুরের উদ্দেশ্যে। পথের মধ্যে একটা রেস্টুরেন্টে খেতে বসলে হোটেল কর্তৃপক্ষ অগ্নিকে তো খাবার দেয়ই না, উল্টো অনেক রাগ দেখায়।
এতে বোঝা যায় অগ্নি অতীতে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু অগ্নির এসবের কিছুই মনে পড়ে না। এরপর কোর্টে আসলে সবাই অগ্নিকে দেখে বলে, এ এখানে কি করে? এ তো জেলে ছিল, জেল থেকে কবে ছাড়া পেল? এর সারা জীবন জেলে থাকা উচিত। তার মানে অগ্নি অতীতে জঘন্য সব অপরাধও করেছে, যা তার মনে নেই। এর সব কিছু শুনতে শুনতে সে চলে আসে রঞ্জন বোসের কাছে। অগ্নি আসতেই রঞ্জন জিজ্ঞেস করে, তোমার গোয়েন্দাগিরি কেমন চলছে? এইটা শুনেই অগ্নির মনে পড়ে যায় 108 নম্বর কেসের কথা। তাই ক্লায়েন্টকে ভিডিও পাঠায়। সেই ভিডিও দেখে পুলিশকে মারে তার বউ। এদিকে রঞ্জন একটা বেলের কাগজ দেয় অগ্নিকে সিগনেচার করার জন্য। অগ্নি বলে, আমি তো পুলিশ। রঞ্জন জানায়, হ্যাঁ পুলিশ ছিলে, কিন্তু এখন আর নেই। অগ্নি এটা শুনে জিজ্ঞেস করে, কেন? রঞ্জন জানায়, অনেকগুলো কারণ আছে। এখন যে বেল পেপারে সিগনেচার করছো সেটাও একটা কারণ। এসব জানিয়ে রঞ্জন মূল বিষয়ে চলে আসে। জানায়, আশোক চৌধুরীর ছেলে মার্ডার হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে ড্রাগস নিয়ে ড্রাইভিংয়ের ব্যাপারটা এসেছে, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা মার্ডার। এর সব কিছু শুনে অগ্নি বলে, এই আশোক চৌধুরীর রাহুল চৌধুরীটাকে? রঞ্জন বলে, এটা বড় প্রশ্ন নয়, তোমার প্রশ্ন হচ্ছে মার্ডারটা কে করেছে। অগ্নি তখন জিজ্ঞেস করেই বসে, মার্ডারটা কে করেছে? রঞ্জন বিরক্ত বোধ করে। তখনই সিন নিয়ে আসা হয় ডোডোর দিকে। ডোডোর থেকে এক ফাদার ভুংভাং বুঝিয়ে 3 লাখ টাকা নিয়ে নেয়। ডোডো তা দেওয়ার পরে রাগ দেখায়। এরপর ডোডো তার এক লোকেরই পুরুষাঙ্গ কেটে দেয় শুধুমাত্র সঠিক সময়ে টাকা না দেওয়ায়। ডোডো পরিষ্কার হয়ে নিচে নামতেই একজনের স্যাটেল মানি 3 লাখ টাকার কথার প্রেক্ষিতে 5 লাখ চেয়ে বসে। সেই সময় ডোডোর কাছে কল আসে বরদা নামে একজনের। কথা শেষ হলে ডোডোর এক লোক বলে, অগ্নি কানিপুরে ফিরেছে। এইটা শুনে ডোডো বলে, তাহলে তো দেখা করা দরকার। ওদিকে অগ্নি হোটেলে এসে বারে আগে ইচ্ছে মতো ড্রিঙ্কস করে। তারপর রুমে আসলে ডোডো অগ্নির মাথায় পিস্তল ধরে। এই পর্যায়ে সিন শিফট করে নিয়ে যাওয়া হয় 1.5 বছর পেছনে। অগ্নি বাথরুমে ড্রাগস নিতে থাকলে বিল্ডিংয়ের ওয়াচম্যান ফোন করে জানায়, আপনার ছোট ভাইকে একটা বারে যেতে দেখেছি। এইটা শুনেই অগ্নির মাথা গরম হয়ে যায়। ড্রাগস হাতে নিয়েই চলে আসে ছোট ভাই টিনটিনের কাছে। তারপর জিজ্ঞেস করে, তুই কোথায় গিয়েছিলি বল। বিভিন্ন ড্রাগসের নাম উল্লেখ করে জানতে চায় এই সব খেয়েছে কিনা। টিনটিন তখন জানায়, তুমি যেসব ড্রাগসের কথা বলছো এগুলোর নাম আমি কখনোই শুনিনি, আর আমি বেয়ার খেতে গিয়েছিলাম। ড্রাগস তো নাও তুমি, এখনও তোমার হাতে ড্রাগস দেখা যাচ্ছে। অগ্নি তার ছোট ভাইকে একটু শাসন করতে থাকলে ছোট ভাই তাকে বলে, তুমি আমার বাপ না যে শাসন করবে। এইটা বলে টিনটিন চলে গেলে অগ্নি কিছুটা ইমোশনাল হয়ে বলে, আমি তো তোর বাপ হতে চাইনি। এরপরেই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় তাদের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর থেকেই অগ্নি ছোট ভাইকে দেখে রাখে। এর মধ্যেই অগ্নির বন্ধু বুম্বা, যেও পুলিশে আছে, সে ফোন করে জানায়, আমরা টিপস পেয়েছি, একটা কারখানায় জাল নোট বানানো হয়। এটা শুনে অগ্নি বলে, ব্যাকআপ কল দে, আমি আসছি। কিন্তু এর আগেই বুম্বা তার সহকারীকে নিয়ে অ্যাকশনে নেমে পড়ে। শুরু হয় 2 দিকের বন্দুক যুদ্ধ। একসময় বুম্বার সহকারী গুলিবিদ্ধ হয়, বুম্বাও আটকে পড়ে। তখনই অগ্নি সেখানে উপস্থিত হয় আর তার খেল শুরু করে দেয়। এক এক করে সবাইকে গুলি করে মারে। তারপর সবগুলো জাল নোট আটকিয়ে ফেলে। কাজ সম্পন্ন হলে বুম্বা ফোন করে তাদের বসকে। জাল নোটের কথা জানালে বস সেই জাল নোটগুলো নিয়ে থানায় আসতে বলে। তখন দেখা যায় বসের রুমে ডোডোকেও। এই ডোডোই মূলত টিপস দিয়েছিল, আর জাল নোটের কারখানা ছিল আশোক চৌধুরীর। শুধু তাই নয়, ডোডোর এই পুলিশ অফিসারের সাথে হাত আছে। অফিসারটা প্রেস কনফারেন্সের টাকাগুলো দেখিয়ে ডোডোর কাছেই পাচার করবে, এই ডিলটাই হয়। বিনিময়ে ডোডো তার টিমের খেদমত করতে চাইলে অফিসারটা বলে, এসবের দরকার নেই, শুধু অগ্নির থেকে দূরে থাকবেন, ওর মাথা গরম, কখন আপনাকে কি করে বসে তার হিসাব নেই। অন্যদিকে অগ্নি ইচ্ছে করে জাল নোটে আগুন লাগিয়ে দেয়। এতে বোম্বা চিন্তায় পড়ে যে বসকে কি জবাব দেবে। বোম্বার আরও এক চিন্তা আছে, 15-16 বছরের ছেলে পেলে এখন ড্রাগস অ্যাডিক্টেড হয়ে পড়েছে। এক প্রফেসর তাই ফোন করে বোম্বাকে অনেক কথা শোনায়, কিন্তু এই ড্রাগসের ব্যাপারে অগ্নি চুপচাপ থাকে। আগে গালি দেয় তার নিজের ভাইকে, কারণ সে তাকে কন্ট্রোল করতে পারে না। কন্ট্রোল করবেই কিভাবে? অগ্নি তো নিজেও ড্রাগস নেয়, কিন্তু বুম্বার চিন্তা বসকে এই টাকা পুড়িয়ে ফেলার ব্যাপারটা কিভাবে জানাবে। অগ্নি তখন বলে, প্রচণ্ড গোলাগুলির মধ্যে আগুন লেগে পুড়ে গেছে, এইটা বলবো। অগ্নি এসে বসকে এইটাই বললে বস রেগে যায়। আসল কারণ জানতে চাইলে অগ্নি সরাসরি বলে, ডোডো এবং রাহুল চৌধুরী জাল নোট নিয়ে ব্যবসা করে, তাই। এইটা শোনা মাত্রই বস তাদেরকে রুম থেকে বের করে দেয়। সিন নিয়ে আসা হয় বর্তমানে। ডোডো অগ্নির মাথায় পিস্তল ধরেও তাকে মারে না, বলে, আমি তোমার বন্ধু। কিন্তু অগ্নি এসব মনে করতে পারে না।
ডোডো অগ্নিকে বাইরে নিয়ে এসে তার লোকদের উপরে ছেড়ে দেয়। এখানে অগ্নি মার দেওয়ার চেয়ে মার খায় বেশি। একসময় ডোডোর লোক মেরে অগ্নিকে রাস্তা দিয়ে যাওয়া এক চলন্ত গাড়ির উপরে ফেলে দেয়। সেই সময় ডোডোর কাছে বড়দার ফোন আসলে ডোডো সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। এদিকে অগ্নি যার গাড়ির উপরে পড়েছিল সেই গাড়িটা চালাচ্ছিল এক মেয়ে, নাম তার ছন্দা। এই ছন্দা অগ্নিকে আগে থেকে চিনলেও অগ্নি তাকে চেনে না। তবে এত সুন্দর মেয়ে দেখে সে চোখ ফেরাতেও পারে না। কথা বলার জন্য গাড়ির গ্লাস ভাঙার ক্ষতিপূরণ দিতে চায়, কিন্তু ছন্দা তুমি সম্বোধন করে জানায় লাগবে না। এরকম তুমি করে বললে অগ্নি পুরোই অবাক হয়ে যায়। ছন্দা এরপর অগ্নিকে বাড়ি ড্রপ করতে চাইলে অগ্নি ডায়েরি বের করে। ছন্দা জানায় ডায়েরির প্রয়োজন নেই, আমি জানি। এতে অগ্নি আবারও অবাক হয়, মনে মনে ভাবে এই মেয়েটা তার গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ। ছন্দা অগ্নিকে নিয়ে অগ্নির বাড়ি ফিরলে অগ্নি তার ছোট ভাইয়ের সাথে কাটানো দিনগুলো মনে করে। অগ্নি বাড়ির ভেতরে ঢুকতে থাকলে প্রতিবেশীরা বলে এই আপদ আবারও আসলো কেন। সবার এসব কথা শুনে অগ্নি অবাক হয়, কিন্তু ছন্দা একটু বিচলিত হয় না। অগ্নি বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখে সব কিছুই এলোমেলো, থাকার মতো পরিবেশ পর্যন্ত নেই। তাই ছন্দা বলে চলো আমার বাড়ি চলো। এতে অগ্নি আবারও অবাক হয়ে ভাবতে থাকে এই মেয়েটা তার গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ, কিছুই সে মনে করতে পারে না। ছন্দা জানায় চিন্তা করো না, এর আগেও তুমি আমার বাড়িতে থেকেছ। ছন্দা অগ্নিকে নিয়ে চলে যায় তার বাড়িতে। ছন্দার বাড়িতে এসে বসতেই ছন্দা অগ্নিকে তোয়ালে দেয়, ফ্রেশ হতে বলে, সাথে জানায় ঘরে তোমার কাপড় রাখা হয়েছে। এসব শুনে অগ্নি পুরোই অবাক হয়ে যায়। যেহেতু সে চিনতে পারছে না তাই জিজ্ঞেস করে তোমার নাম কি। ছন্দা তার নাম বলে অগ্নি বলে ভীষণ মিষ্টি নাম। অগ্নি ফ্রেশ হয়ে ছন্দারই এক কাপড় পরে। তারপর ছন্দা অগ্নির জন্য ড্রিঙ্কস বানায়, সেইটা খেয়ে অগ্নি ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে অগ্নি বুঝতে পারে না সে কোথায় আছে, এমনকি বাড়িটাও চিনতে পারে না। কিন্তু চোখ পড়ে এক চিঠির দিকে। চিঠিটা ছন্দাই লিখে রেখে গেছে। সেই চিঠিতে সে উল্লেখ করে গেছে কোথায় কি আছে। চিঠিটা পড়ে অগ্নি বুঝতে পারে সে এখন কোথায়। একটু পরে রঞ্জন ফোন করে অগ্নিকে। ফোন করে জানায় আজকে তুমি রাহুল কেসের আই ও বোম্বার সাথে দেখা করবে। অগ্নি জিজ্ঞেস করে এই বোম্বাটা আবার কে। রঞ্জন জানায় তোমার ক্রাইম পার্টনার। রঞ্জন তাকে আরও জানায় তোমার আজকে রাহুলের বাবা অশোকের সাথে দেখা করতে হবে, আমি ঠিকানা দেব। অগ্নি এমনিতেই কাউকে চিনতে পারে না। এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ পেলে অগ্নি দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই বোম্বা হাজির হয়ে অগ্নির নাক বরাবর ঘুষি দেয়। তখনই সিন শিফট করে আবারও নিয়ে যাওয়া হয় ১.৫ বছর পেছনে। ছন্দা একজন পোস্টমর্টেম ডক্টর। সেই একজন ছেলের পোস্টমর্টেম করলে দেখতে পায় অতিরিক্ত ড্রাগস নেওয়ায় তার মৃত্যু হয়েছে। সেখানে বোম্বাও উপস্থিত ছিল। বোম্বা জিজ্ঞেস করে কি ড্রাগস। ছন্দা বলতে পারে না। এমন সময় অগ্নি বোম্বাকে ফোন করে জিজ্ঞেস করে তুই কোথায়। বোম্বা মর্গের কথা জানালে অগ্নিও সেখানে চলে আসে। অগ্নি ওই জাল টাকার কারখানায় রেড দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছিল। সেইটা ছন্দা দেখতে পেয়ে আগে অগ্নির ট্রিটমেন্ট নিতে থাকে। সেদিনই অগ্নি প্রথমবার ছন্দাকে দেখেছিল। সিন আবারও প্রেজেন্ট ডেতে নিয়ে আসা হয়। বোম্বা অগ্নিকে বলে তোর এখানে আসা একদমই উচিত হয়নি। তোর কিছু হয়ে গেলে আমি কিছুই করতে পারবো না। রাহুল অশোকের কেস নেওয়া একদম উচিত হয়নি। অগ্নি আবারও সবকিছু ভুলে যায়। জিজ্ঞেস করে এই রাহুল অশোকটা আবার কে। বোম্বা জানায় অশোকের ছেলে রাহুল, যে কিনা গাড়ি নিয়ে নদীতে পড়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট হচ্ছে ড্রাগস নিয়েছিল। আর তোর আজকে অশোকের বাড়িতে যাওয়ার কথা, যেটা তোর যাওয়া উচিত হবে না। কিন্তু অগ্নি কোনো কথা না শুনে রঞ্জনের সাথে ফোনে কথা বলতে বলতে চলে আসে অশোকের বাড়িতে। এসে অগ্নি জিজ্ঞেস করে আপনি কাকে সন্দেহ করেন। অশোক জানায় ডোডোকে। গল্পের শুরুর ওই মোবাইলে করা ভিডিওটা অগ্নিকে দেখায়। অগ্নি ভিডিওটা দেখে বলে পুলিশের কাছে গেলেই তো পারেন। অশোক বলে পুলিশ আমার চেয়ে বেশি জানে না, আর পুলিশ জানে না বলেই তোমার কাছে আসা। অগ্নি তখন বলে ভিডিওতে তো এক লোককে দেখা যাচ্ছে, তাকে ধরুন। অশোক বলে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তাকে তো ঠিক মতো চেনা যাচ্ছে না, দেখতে তো তোমার মতোই লাগে, কিন্তু তুমি তো আর নও, তাই খুঁজে বের করো কে এটা। অগ্নি এবার জিজ্ঞেস করে আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রাহুল ডোডোর সাথে ব্যবসা শুরু করেছিল, যেটাতে একদমই নাখোশ ছিল অশোক। তাই অশোক অগ্নিকে জানায় বাবা ছেলের মধ্যে যেমন সম্পর্ক থাকে তেমনই। গাড়ির আবদার করেছিল, গাড়ি কিনে দিয়েছিলাম, সেই গাড়িতেই মরল। অশোকের সাথে সাক্ষাৎ শেষে অগ্নি এসে পোস্টমর্টেমের রিপোর্ট যাচাই বাছাই করতে এসে দেখে ছন্দাই পোস্টমর্টেম করেছে। ছন্দাকে দেখে সে খুশি এবং অবাক দুটোই হয়। অগ্নি জানায় ভিকটিমের বডিতে বিভিন্ন ধরনের ড্রাগস পাওয়া গেছে।
এইটা জানিয়ে ছন্দা অগ্নিকে রাতে বাসায় আসতে বলে। এতে অগ্নি খুশি হয়। এরপর অগ্নি ডোডোর সাথে দেখা করতে একটা হোটেলে আসে। সেই হোটেলের ওয়েটার কেশব অগ্নিকে জানায়, এখানে কোনো ঘোরাফেরা করবেন না, ঝামেলা চলছে। এই কেশবের সাথে অগ্নির আগেও কথা হয়েছে, কিন্তু অগ্নি কেশবকে চিনতে পারে না। কেশব বলে, আপনার ভাই যে এই হোটেলে আসছিল এটা তো আপনাকে জানাতাম। ওই যে ওয়াচম্যানের কথা বলেছিলাম ওইটা আসলে ওয়াচম্যান ছিল না, এই কেশবই ছিল। কেশব অগ্নিকে আরও জানায়, আপনার ভাই এখানে একবার না অনেকবারই এসেছে। সিন শিফট করে পেছনে নিয়ে যাওয়া হলে দেখা যায় অগ্নির ভাই টিনটিন বন্ধুদের সাথে প্রায় সময় এখানে আসত। বন্ধুরা বিভিন্ন ড্রাগস নিলেও টিনটিন শুধু বেয়ার খেত। বন্ধুদের আবার রাহুল চৌধুরীর সাথেও সাক্ষাৎ ছিল, তাই রেস্ট্রিকশন এরিয়ায় রাহুলের সামনে গিয়ে ড্রাগস নিত সবাই। তাদের ফ্রেন্ড সার্কেলে 2টা মেয়ে ছিল। ড্রাগস দেওয়ার পর 2 মেয়েকে রেপ করার সময় টিনটিন দেখে ফেলে, তাই সেইটার ভিডিও করতে থাকলে ডোডো দেখে ফেলে। পরের দিন টিনটিনের লাশ পাওয়া যায়। সবাই বলে টিনটিন অতিরিক্ত ড্রাগস নিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। অগ্নি ভাইয়ের মৃত্যুর কথা শুনে ছুটে আসে মর্গে। সেখানে ভাইয়ের নিথর দেহ দেখে অগ্নি একদম কান্নায় ভেঙে পড়ে। নিজে হাতে ভাইয়ের শেষকৃত্য সম্পূর্ণ করে অগ্নি ছন্দাকে জানায় তার ভাই কখনোই ড্রাগস নিত না। এইটা বলেই গ্লাস ভেঙে ফেলে। ছন্দা তখন অগ্নিকে বলে, দিনের পর দিন এভাবে পাগলামি করলে তো আর টিনটিন ফিরে আসবে না। অগ্নি তখন বলে, আমি জানি কে খুন করেছে। টিনটিন মারা যাওয়ার পরপরই রাহুলকে এই এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। আমি সব জানলেও কিছুই করতে পারবো না, কারণ আমার কোনো পাওয়ার নেই। তাই বসে বসে মদ খাওয়া ছাড়া আমি আর কি বা বলতে পারি। সেদিন কেশব আমাকে ফোন করে বলেছিল আপনার ভাইকে নিয়ে যান, কিন্তু আমি যাইনি। আমি গিয়ে যদি কান ধরে নিয়ে আসতাম তাহলে আজকের দিনটা আর আমাকে দেখতে হতো না। এসব বলে অগ্নি ইমোশনাল হয়ে শুধু ড্রিঙ্কস করতেই থাকে। ছন্দা অগ্নিকে থামাতে না পেরে বুম্বাকে বলে কিছু একটা করতে। বুম্বা জানায় অগ্নি আমার কথাও শুনবে না। এরপর বুম্বা অগ্নি মিলে টিনটিনের মার্ডারের কেসের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। বিভিন্ন জায়গায় রাহুলকে খোঁজে। ভিকটিম টিনটিনের বান্ধবী রিয়ার কাছে আসে। অগ্নি রিয়াকে একা সব কিছু খুলে বলতে বললে রিয়া সব বলার চেষ্টা করে যে টিনটিন ড্রাগস নিত না, আর তাদের সাথে আরও একজন মেয়ে ছিল যে রাহুলের সাথে থাকত। রিয়া আরও সবকিছু বলতেই যাবে, তখনই রিয়ার বাবা এসে সবকিছু বলা বন্ধ করে দেয়। বাবা এসে অগ্নিকে বাসা থেকে এক প্রকার বের করে দেয়। অগ্নি এরপর লেডি কনস্টেবল দিয়ে রাহুলের গার্লফ্রেন্ড সুনয়নাকে ধরে নিয়ে আসে। সুনয়না সবকিছু স্বীকার করলে টিনটিন হত্যা কেস কোর্ট পর্যন্ত যায়। কিন্তু কোর্টে এসে সুনয়না বলে, আমাকে ভয় দেখিয়ে স্বীকারোক্তি নিয়েছিল, আর রাহুল কোনো হার্ড ড্রাগস নিত না। ড্রাগস নেই তো এই পুলিশ অফিসার। রাহুল এবং ডোডো শুধু ব্যবসায়ী পার্টনার, এইটুকুই। এ সবকিছু শুনে জজ রায় দেয় ডোডো এবং রাহুলদের পক্ষে। সেই সাথে মিসলিডের জন্য অগ্নির ওপরে তদন্ত করার নির্দেশ দেয়। এতে করে অগ্নি একদমই ভেঙে পড়ে। সিনের পর চলে আসে প্রেজেন্ট ডেতে। ছন্দা অগ্নিকে টিনটিনের পোস্টমর্টেমের রিপোর্ট দিয়ে জানায় তোমার ভাই আসলেও কোনো ড্রাগস নিত না। অগ্নি তখন বলে, আমি এটা জানতাম। অগ্নি টিনটিনের আরও স্মৃতি স্মরণ করতে গিয়ে তার মনে পড়ে যায় মোটরসাইকেলের কথা, যেইটা সে ডোডোর হোটেলের সাথেই রেখেছিল। মোটরসাইকেল নিতে যায় সে। ওদিকে সুনয়না ডোডোর সাথে দেখা করতে চাইলে সিকিউরিটি সুনয়নাকে ভেতরে ঢুকতেই দেয় না। সে সময় সুনয়না অগ্নিকে দেখে অগ্নির কাছে যায়। তারপর 1000 টাকার নোট চায় এবং বলে 5 মিনিট পরে ফিরে আসবে। অগ্নি সুনয়নাকে চিনতে পারে না, তাই টাকাও দিতে চায় না। কিন্তু সুনয়না অনেক জোরাজুরি করলে অগ্নি টাকা দিতে বাধ্য হয়। টাকা নিয়ে সুনয়না চলে গেলে অগ্নি 10 মিনিট ধরে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করে। কিন্তু 10 মিনিট পর অগ্নি মনে করতে পারে না কেন সে সেখানে দাঁড়িয়ে আছে। তাই মোটরসাইকেল নিয়ে যেতে থাকলে সুনয়না তার কাছে আসে। এরপর সুনয়না অগ্নিকে বলে, আমাকে আগে খাবার খাওয়াও, আজকে আমি তোমাকে সব কিছু বলবো। অগ্নি কিছু বুঝতে না পারলেও সুনয়নাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে। সেখানে অনেক খাবার খেতে খেতে বলে, আমি জানি তোমার ভাইকে কে মেরেছে। তুমি মোবাইলটা বের করো আর ভিডিও করো, আমি আজকে সব জানাবো। অগ্নি বেশি সিরিয়াস না হয়ে ফোন বের করে ভিডিও করতে থাকে। সুনয়না জানায় তোমার ভাইকে ডোডো মেরেছে। সুনয়না এসব বলতে থাকলে রেস্টুরেন্টের একজন ডোডোকে ফোন করে সবকিছু জানায়। এরপর দেখানো হয় টিনটিনকে মারার সিন। টিনটিন ভিডিও করা অবস্থায় হাতে নাতে ডোডোর কাছে ধরা পড়ে। ডোডো এবং তার লোকজন টিনটিনকে মারতে মারতে নিয়ে আসে ছাদের রেলিং এর কাছে। টিনটিন তখন সবার উদ্দেশ্যে বলে, তোমাদের সব কটাকে আমার দাদা দেখে নেবে। ডোডো তখন উপহাস করে বলে, তোমার দাদা কে? সৌরভ গাঙ্গুলি নাকি মিঠুন চক্রবর্তী? পাশ থেকে রাহুল বলে, অগ্নি। এইটা শুনে ডোডো অনেকগুলো ড্রাগস টিনটিনের মুখে ঢুকিয়ে দিয়ে টেপ লাগিয়ে দেয়। আরও অনেকগুলো ড্রাগস শরীরে পুশ করে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। আর এই সব কিছু আড়াল থেকে দেখে ফেলে সুনয়না। সুনয়না অগ্নিকে সবকিছু বিস্তারিত খুলে বললে অগ্নি আসে লয়ার রঞ্জনের কাছে।
সুনয়নার ভিডিওটা দেখালে রঞ্জন বলে লাভ হবে না, আরও এভিডেন্স লাগবে, তা না হলে আগের মতোই হবে। সুনয়না কোর্টে যদি পল্টি নেয়, আগেরবার কি হয়েছিল মনে করতে পারে না অগ্নি। রঞ্জন তখন অগ্নিকে তার ডায়েরি বের করতে বলে আর সেখানে লিখতে বলে কোর্টে কি সুনয়নার এই ভিডিও দেখাতে হবে। এরপর রঞ্জন অগ্নিকে সুনয়নার বাসার ঠিকানা নিয়েছে কিনা তা জানতে চাইলে অগ্নি জানাই সে সেইটা নেয়নি। অন্যদিকে সুনয়নাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখা যায়। একসময় তার কাছে গাড়ি নিয়ে আসে ডোডো, তখন সিন শিফট করে নিয়ে যাওয়া হয় পেছনে। কোর্টে সুনয়না অগ্নির সাথে পোল্টি নেওয়ার পর রাহুলের সাথেও পোল্টি নিয়ে ডোডোর সাথে এসে ফুর্তি করে। সেদিনই রাহুল ফিরে ডোডোকে বলে তোমার জন্য আমার এই শহর ছাড়তে হয়েছিল, আর তুমি কিনা একা একাই ডিল করছো, আর এসব রাস্তার মেয়েদের যেন আর এই হোটেলে না দেখি। এসব বলে রাহুল চলে যায়। অন্যদিকে অগ্নি একবার কোর্টে হারার পর আবারও ডোডোর বিরুদ্ধে লড়বে বলে ঠিক করে। বুম্বা তখন অগ্নিকে বলে একবার অপমান হয়ে তোর শিক্ষা হয়নি। অগ্নি সেদিন রেগে গিয়ে বারে অন্যদের সাথে গন্ডগোল বাঁধিয়ে ফেলে। সেদিন রাতেই অগ্নি আসে লয়ার রঞ্জনের কাছে, এসে বলে আমাকে একটা হেল্প করতে হবে, ডোডোকে আমি জেলে ভরতে চাই, তাই যেভাবেই হোক তাকে কোর্টে তোলার ব্যবস্থা করুন, এতে আপনাদেরও লাভ। এই ডোডোর কারণেই আজ আশোক চৌধুরী সব খুঁইয়ে পথে বসেছে। রঞ্জন তখন বলে ডোডোকে সহজ কিছু করা যাবে না, কিছু করতে হলে প্রমাণ লাগবে, আর প্রমাণ দরকার হলে ক্রিয়েট করো। রঞ্জনের এই কথা শুনে অগ্নি আবারও আসে রিয়ার কাছে। রিয়াকে বোঝায় টিনটিন ছাড়া এই দুনিয়ায় কেউই ছিল না তার, যদি তুমি হেল্প করো তাহলে টিনটিনের মার্ডারের জাস্টিস নিয়ে আসতে পারবো। রিয়া রাজি হয় হেল্প করতে, কিন্তু বুম্বা অগ্নির সাথে এসব ফাঁদে ফেলার খেলায় থাকতে চায় না। বুম্বা না থাকলেও ছন্দা অগ্নির সাথেই থাকে। ছন্দা অগ্নিকে বলে তুমি টিনটিনের জাস্টিসের জন্য যা করবে আমি সেইটারই পক্ষে আছি। অগ্নি এরপর রিয়াকে বলে আমাদের ডোডোকে ফাঁদে ফেলতে হবে, এজন্য তোমার আবারও ডোডোর হোটেলে যেতে হবে, কিন্তু তুমি একা যাবে না, তোমার সাথে তোমার সব বন্ধুরাও যাবে, আমি ম্যানেজ করে নিয়েছি। তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে 3 বার কাশি দিলেই হবে। অগ্নি ছন্দার থেকে নকল ড্রাগস নেয়। এরপর সেই নকল ড্রাগস দেয় হোটেলের ওয়েটার কেশবকে। কেশবকে দিয়ে বলে আসলের জায়গায় নকলটা দিবে। কেশবও জানায় ঠিক আছে। রিয়া তার এক মেয়ে ফ্রেন্ড এবং ওই ছেলেকে নিয়ে চলে যায় হোটেলে, কিন্তু রিয়া এবার গোপন ক্যামেরা নিয়ে যায়, যেটা লাইভ দেখতে থাকে অগ্নি। হোটেলে ঢোকার পর কেশব তাদের ড্রাগস দেয়। সেই ড্রাগস নিয়ে দুজনেই নিস্তেজ হয়ে পড়লে দুজন লোক এসে তাদের রুমে নিয়ে যায়। এরপর ডোডো আসে রিয়ার কাছে। ডোডো আগে থেকেই অগ্নির প্ল্যান সম্পর্কে জানত, তাই রিয়ার গোপন ক্যামেরাতে এসে অগ্নিকে বলে কি ভাবছিস আমি কিছুই জানবো না? তোর কাছে এখন 2টা অপশন, 1 এই ভিডিও দিয়ে তুই যা করতে চাইছিস তাই করবি, আর 2 এখন এসে মেয়েটাকে বাঁচাবি। তোর সময় শুরু হয়ে গেছে। রিয়া এবং অন্য মেয়ে কোনো নকল ড্রাগস নেয়নি, দুজনকেই আসল ডোজ দেওয়া হয়েছে। অগ্নি ছুটে আসতে থাকে রিয়াকে বাঁচাতে। প্রথমে অন্য মেয়েকে উদ্ধার করে। এদিকে ড্রাগসের প্রতিক্রিয়া শুরু হয়ে যায় রিয়ার শরীরে। সে পড়ে গিয়ে ছটফট করতে শুরু করে। অগ্নি রিয়াকে খুঁজতে খুঁজতে চলে আসে রিয়ার রুমে, কিন্তু আসতেই একজন অগ্নিকে পেছন থেকে মাথায় আঘাত করে। তারপর অগ্নিকে নিয়ে আসা হয় সেই ছাদের রেলিংয়ে, যেখান থেকে টিনটিনকে ফেলে দেওয়া হয়েছিল। ডোডো এসে অগ্নির শরীরেও একই ড্রাগস পুশ করে। তারপর বলে একই সিন যেন আবার দেখছি, এটা যেন একদম দেজাভু। এইটা বলেই টিনটিনের মতোই অগ্নিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ওদিকে ড্রাগসের প্রতিক্রিয়ায় রিয়াও মারা যায়। ছাদ থেকে পড়ে যাওয়ার পরে অগ্নি মারা যায় না, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু রিয়ার মৃত্যুর জন্য সবাই অগ্নির বিরুদ্ধেই আন্দোলনে নামে। কোর্টে অন্য একটা মেয়ে অগ্নির বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলে অগ্নির কথাতেই তারা সেখানে গিয়েছিল। রঞ্জন বোস অগ্নির হয়ে কোর্টে বললেও কোনো লাভ হয় না, সবকিছু অগ্নির বিরুদ্ধেই যায়। এদিকে অগ্নির চিকিৎসা চলাকালীন ডাক্তাররা আলোচনা করে সে বাঁচবে না, কিন্তু ছন্দা রঞ্জনকে জানায় মাথায় অনেক আঘাত পেয়েছে, যদি সুস্থ হয়েও যায় তাহলেও মেমোরি লস হবে। রঞ্জন বুঝতে পারে এখানে অগ্নিকে রাখলে সবাই অনেক আন্দোলন করবে, তাই আশোক চৌধুরীর কথা মতো অগ্নিকে অ্যাম্বুলেন্সে করে অন্য জায়গায় পাঠানো হয়। এর মধ্যে 1 বছর কেটে গেলে মার্ডার হয়, আর সেই মার্ডারের রহস্য উদ্ঘাটন করতে অগ্নি আবারও ফিরে আসে কানিপুরে। তারপর কি কি ঘটে তা আমাদের জানা। সিন আবারও নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। ডোডো সুনয়নাকে রিয়ার মতোই ড্রাগস দিয়ে মারে। বুম্বা আসে বাড়িতে তদন্ত করতে। অগ্নি ও সুনয়নার খোঁজে আসলে শুধু সুনয়নার ডেড বডিটাই পায়। বুম্বা অগ্নিকে এখানে দেখে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস? তুই কি এই মার্ডারের ব্যাপারে জানিস? অগ্নি জানায় না। ডায়েরিতে লেখা কথাটা বুম্বাকে দেখালে বুম্বা বুঝতে পারে অগ্নি কেন এখানে এসেছে, কিন্তু অগ্নি আবারও বুম্বাকে চিনতে পারে না।
তাই অগ্নি বোম্বার ডায়েরিতে নিজের নাম উল্লেখ করে লিখে দেয় বেস্ট ফ্রেন্ড। সেই সময় কেশব ফোন করে অগ্নিকে ফোন করে জানায়, আপনি যাকে খুঁজছেন সে একটা লোকেশনে আসছে, আমি সেই লোকেশন আপনাকে পাঠিয়েছি, আপনি চলে আসুন। এই অগ্নি কেশবকেও চিনতে পারে না। কেশব যখন বলে আমি আপনার ইনফর্মার, অগ্নি তখন ডায়েরি চেক করে বুঝতে পারে ব্যাপারটা সত্যি, কিন্তু এইটা জানে না কাকে সে খুঁজছে। কেশব বলে আপনি আপনার ভাইয়ের মার্ডারারকেই খুঁজছেন। এইটা শুনে একটা ড্রাগস নিয়ে অগ্নি বেরিয়ে পড়ে। বোম্বা এমনটা দেখিয়ে তার ফোর্সকে নির্দেশ দেয় অগ্নির লোকেশন যেন ট্র্যাক করে। অন্যদিকে ডোডোকে ছন্দার বাসায় আসতে দেখা যায়। তার মানে এই ডোডো এবং ছন্দা কি একে অন্যকে আগে থেকেই চেনে? সামনেই সবকিছু জানতে পারবেন। অগ্নি লোকেশন অনুযায়ী একটা জায়গায় চলে আসলে সেখানে একটা ডিসপ্লেতে সরাসরি কানেক্ট হয় ডোডো। তারপর অগ্নিকে বলে এই জায়গাটা কি তোর চেনা আছে? এখানে আমার আর তোর কিন্তু অনেক স্মৃতি আছে। অগ্নি কিছুই মনে করতে পারে না। ডোডো মজা নিয়ে মিথ্যাই বলে যাচ্ছিল। একটু পর কেশব অগ্নির মাথায় পিস্তল ধরে। তখন জানা যায় এই কেশব আসলে ডোডোর হয়েই কাজ করে। সেদিন কেশব রিয়াকে নকল ড্রাগসের বদলে আসলটাই দিয়েছিল। অগ্নির অনেক তথ্য এই কেশবই ডোডোর কাছে শেয়ার করছিল। এরপর কেশব উপহাস করে আরো বলে, তোর ভাই আমাদের ধান্দা জেনে গিয়েছিল। সেদিন তোকে ফোন করে বলেছিলাম তোর ভাইকে নিয়ে যা, নিলি না। যদি সেদিন এসে নিয়ে যেতি তাহলে আজকে তোর ভাই বেঁচে যেত। এইটা শুনে অগ্নি অনেক রেগে যায়। পিস্তল কেড়ে নিয়ে সবার সাথে যুদ্ধে নামে। এই যুদ্ধে একসময় অগ্নির সাথে সঙ্গ দিতে চলে আসে বোম্বাও। দুজন মিলে একসাথে লড়াই করতে থাকলে কেশবের ছোড়া গুলি বোম্বার শরীর ভেদ করে। এতে বোম্বা মারা যায়। অগ্নি হারায় তার বেস্ট ফ্রেন্ডকে। এতগুলো কাছের মানুষকে হারানোর পর অগ্নি উন্মাদ হয়ে ওঠে। একসাথে অনেকগুলো ড্রাগস খেয়ে নেয়। তারপর সব পিস্তল নিয়ে আগে কেশবের পেছনে লাগে। কেশবকে মোটরসাইকেলের পেছনে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসে ডোডোর হোটেলের সামনে। তারপর সেখানে কেশবের খেল খতম করে অগ্নি ভেতরে ঢোকে আর এক এক করে সবাইকে মারে। এভাবে মারা দেখে ডোডো অগ্নিকে বলে, তুইও দেখি আমার মতন ভিলেন, 5 মিনিটে কতগুলো মানুষ মারলি। এই রক্ত তো তোর শরীরে লেগে গেছে, মুছবি কিভাবে? রক্তের দাগ কিন্তু সহজে শুকায় না। অগ্নি কোনো কথা না শুনে ডোডোর সামনে এসে পিস্তল ধরে। তারপর নিজে থেকে পিস্তল ফেলে দেয়। অগ্নি পিস্তল ফেলে দেওয়া মাত্রই ডোডো পিস্তল ধরে। অগ্নি সেই পিস্তল কেড়ে নিয়ে হাত দিয়েই লড়াইয়ে নামে। ডোডোকে অনেক মারতে থাকলে ডোডো বলে, একটু পর তো তোর কিছুই মনে থাকবে না। অগ্নি বলে, আমার সব মনে থাকবে। তুই আমার ভাইকে মেরেছিস, রিয়াকে মেরেছিস, সুনয়নাকে মেরেছিস, আমার বেস্ট ফ্রেন্ড মোম্বাকেও মেরেছিস। এসব বলে অগ্নি ডোডোকে শুধু মারতেই থাকে। ডোডো তখন অগ্নিকে বলে, এসব কার ইশারায় চলছে তা কিচ্ছু জানিস না। ডোডো আরো কিছু বলতে যাবে তখনই কেউ একজন গুলি করে ডোডোর খেল খতম করে দেয়। কেটে যায় 6 মাস। অগ্নি এখন জেলখানায়। রঞ্জন বোস অশোক চৌধুরীর কাছে এসে বলে, অনেকদিন তো হলো অগ্নি জেলখানায় আছে, সেখানে তার লাইফের সমস্যা হতে পারে, তাই এখন কি তাকে বের করে নিয়ে আসা যায় না? অশোক জানায় অগ্নি জেলখানাতেই সবচেয়ে নিরাপদে আছে। একটু পর অশোকের এক লোক অশোককে একটা ভিডিও দেখায়। যে ভিডিওটা দেখে অশোকের গলা শুকিয়ে যায়। ভিডিওটা ছন্দার। সে এক রিহ্যাব সেন্টার খুলেছে যেখানে সবার ফ্রি চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি জানায়। সাংবাদিক তখন ছন্দাকে জিজ্ঞেস করে, আপনার বাড়ি তো কানিপুরে নয়, তাহলে এখানে কেন এটা দিলেন? ছন্দা তখন বলে, 30 বছর আগে কিন্তু আমি এখানেই জন্মগ্রহণ করেছিলাম, তাই আমার শেকড় এইটাই। সাংবাদিক এই শেকড়ের জন্মদাতা কে তা জানতে চাইলে ছন্দা বলে, আমার নাম ছন্দা হলেও আমার আসল নাম মধুচন্দ্র রায় বর্মন। আমি প্রতাপ রায় বর্মনের ভাতিজি, সেই হিসেবেই এই এলাকারই। আর এটা শুনে অশোকের ব্লাড প্রেশার বেড়ে যায়। অশোক এক রাতে প্রতাপ পরিবারের সবাইকে মেরেছিল। আমরা শুরুতে জেনেছিলাম 3 বছরের ভাতিজিকেও রেহাই দেয়নি, কিন্তু এখন জানলাম সেই ছোট্ট ভাতিজি এই ছন্দা। একটু পরে আরও একটা টুইস্ট সামনে আসে। ছন্দা যে রিহ্যাব সেন্টার খুলেছে সেইটার গোপন কক্ষে সে ড্রাগস বানায়। আসলে ড্রাগস সাপ্লাই এই ছন্দাই দেয়। শুধু তাই নয়, এই কানিপুরে ডোডোকেও অগ্নি নিয়ে এসেছিল অশোকের বিরুদ্ধে লড়তে। কিন্তু ডোডো ড্রাগসের পাশাপাশি নারী পাচারের সাথেও যুক্ত ছিল, যা ছন্দার ভালো লাগতো না। ডোডো তখন ছন্দাকে বলে, তুমি যেমন আমাকে রিভেঞ্জ নেওয়ার জন্য নিয়ে এসেছ, তেমন আমিও তোমাকে ব্যবহার করে আমার কাজ করেছি, সমান সমান। এই টুইস্ট আমাদের সামনে উপস্থাপন করার পর বর্দা নামে ওই আড়ালের লোক ছন্দাকে ফোন করে। ছন্দা বর্দাকে জানায়, আমাদের শত্রু এখন অশোক চৌধুরী এবং রঞ্জন বোস, কিন্তু তাদের থামানোর হাতিয়ারও তার কাছে আছে। পরের দিন ছন্দা অগ্নির সাথে দেখা করতে জেলখানায় আসে। সে যে অগ্নির ফ্রেন্ড এইটা জানিয়ে একটা ডায়েরি দেয় অগ্নিকে। অগ্নি ডায়েরির পেজ উল্টালে দেখতে পায় সেখানে লেখা আছে, অশোক চৌধুরী অ্যানিমি, রঞ্জন বোস অ্যানিমি, ছন্দা ফ্রেন্ড।
এই ডায়েরিটা দিয়ে ছন্দা চলে যেতে থাকলে অগ্নি মধুচন্দ্র নামে ডাক দেয়। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এই ছন্দাই সেদিন ডোডোকে গুলি করেছিল, যা অগ্নি দেখেছিল নিজে চোখেই। এইটা দেখানোর পর অগ্নি ছন্দাকে বলে, আমার একটা তার কাটা হলেও অন্যগুলো ঠিক আছে, কিভাবে আমি কিছুই জানবো না। গল্পের একদম শেষ পর্যায়ে কেউ একজন ছন্দাকে ফোন করে জানায় অগ্নি কানিপুরে আসছে। অন্যদিকে অগ্নি আসলে আশোক চৌধুরীর ছেলে রাহুল চৌধুরীকে মেরেছিল, আর রাহুলকে মারতে সাহায্য করেছিল রঞ্জন বোস। রাহুলের কেচ্ছা শেষ হলে রঞ্জন বোস দ্রুত অগ্নিকে বাড়ি ফিরতে বলে, আর এখানেই শেষ হয় তার কাটা ওয়েব সিরিজ এখানে শেষ হলেও কিছু রহস্য থেকে যায়। যদি রঞ্জন বোস অগ্নিকে হেল্প করে, তাহলে রঞ্জন আবার আশোকের সাথে কেন আছে? আর ওই বড়দা কি রঞ্জন? যদি রঞ্জন বড়দা হয়, তাহলে তো ছন্দাও তার দলের লোক। কিন্তু ছন্দা লাস্টবার অগ্নির সাথে দেখা করার সময় ডায়েরিতে কেন লিখে রেখেছিল যে রঞ্জন বোস শত্রু? আসলে এই বড়দাটা কে? ছন্দাই কিভাবে আশোকের হাত থেকে ছোটবেলায় বেঁচে ফিরল? এই সব কিছু হয়তো তার কাটা সিজন 2তেই জানা যাবে। অপেক্ষায় রইলাম সিজন 2 এর। এরকম রহস্যের সমাধান না করা গেলেও গল্পটা ইন্টারেস্টিং ছিল। যদিও শুরু থেকে বোঝা যাচ্ছিল অগ্নি আসলে রাহুলকে মেরেছে, তারপরও অগ্নির এমন ডুয়েল চরিত্রের কারণে গল্পটা ইন্টারেস্টিং ছিল। আবার ড্রাগস, ক্রাইম সবকিছু মিলিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। অগ্নি চরিত্রে বিক্রম চ্যাটার্জি সুন্দর অভিনয় করেছেন। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।